গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা বারবার করে অদিতিকে ফোন করছে। তখন দেখা যাবে একলব্যর বাবা এসে বলছে, কি হলো প্রমিতা, অদিতি ফোন ধরলো? তখন প্রমিতা বলছে, না ও তো ফোন ধরছে না। তখনই সেখানে রাঙা আসে, তখন রাঙাকে বলছে, দেখ না রাঙা, এখনো অদিতি বাড়ি ফিরলো না। তখন দেখা যাবে একলব্যর বাবা বলছে, আচ্ছা মেয়েটার তো আবার কোনো বিপদ আপদ হলো না তো? এই কথা বলতেই প্রমিতা বলছে, আচ্ছা দাঁড়াও, আমি আবারও ফোন করছি। এই কথা বলে আবারও ফোন করতেই তখন ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তখন রাঙা বলছে, দাঁড়া তো মা, আমি ফোন করে দেখছি। তখন রাঙা ফোন করতেও ফোনটা আবারও সুইচ অফ বলে। এসব কিছু দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে সবাই। তখন প্রমিতা বলছে, দেখ তো রাঙা, এখন আমরা কি করব? তখন একলব্যর বাবা বলছে, মেয়েটার কি হলো? মেয়েটাকে বারবার করে বলেছি বাইরে কোনো কাজ করতে হবে না, কিন্তু মেয়েটা কিচ্ছু শোনেনি। তখন প্রমিতা বলছে, দেখ তো, আমি কৃষ্ণাকে কি জবাব দেবো বলতো? মেয়েটার তো খুবই জ্বর, ও এখন অদিতিকে খুঁজছে, এখন কি বলবো ওকে? তখনই একলব্য চলে আসে। একলব্যকে রাঙা বলছে, উড়ান বাবু, তুই একটাবার ফোন করে দেখ না ওর ম্যানেজারের কাছে। তখন ম্যানেজারকে ফোন করতেই ম্যানেজার ফোন রিসিভ করে বলছে, কে আপনি? তখন একলব্য বলছে, আমি একলব্য বসু, আপনাদের ওখানে যে শুটিং করে অদিতি, অদিতির দাদা আমি। আচ্ছা আচ্ছা, অদিতি কি এখন আপনাদের ওখানে আছে? আপনাদের শুটিং কি শেষ হয়ে গেছে? তখন ওই লোকটা বলছে, হ্যাঁ আমাদের শুটিং তো শেষ হয়েছে সেই 9টা 10-এ। একথা শুনে ভীষণ অবাক হয়ে যায় একলব্য। তখন ফোনটা রেখে দেয় আর সকলের কাছে বলতে অনেক চিন্তিত হয়ে পড়ে সকলেই। তখন প্রমিতা বলছে, মেয়েটার আবার কোনো বিপদ হলো না তো? মেয়েটা কোথায় গেল? তখন রাঙা বলছে, না মা, তোরা কোনো চিন্তা করিস না। এই কথা বলে তখন সত্যজিৎ বাবুকে ফোন করেছে রাঙা। তখন রাঙা বলছে, শোন না সত্যজিৎ স্যার, অদিতি তো খুব ভালো মেয়ে, ও তো কোথাও যাওয়ার মতো মেয়ে নয়, আর আমাদের বাড়িতে না জানিয়ে ও কোথাও যাবে না। ওর ওখানে ফোন করেছিলাম, ম্যানেজার বাবু বলল যে ওদের শুটিং নাকি শেষ হয়ে গেছে। তখন সত্যজিৎ বাবু বলছে, ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি খোঁজার চেষ্টা করছি। এই কথা বলে অদিতির নাম্বারটা একটা পুলিশ অফিসারকে দিয়ে বলছে, তোমরা একটু নাম্বারটা ট্রেস করার চেষ্টা করো। আর ওইদিকে দেখা যাবে দুটো ছেলেদের বাড়িতে নিয়ে যায় অদিতিকে, আর অদিতিকে নেশার জিনিস খাইয়ে বাড়িতে সোফায় শুয়ে রাখে। তখন একজন আরেকজনকে বলছে, নেশার জিনিস খাইয়ে দিয়েছি, এখন আর চোখ মেলে তাকাতে পারবে না, আজকে অনেক মজ মাস্তি হবে ওকে নিয়ে। এই কথা বলতে তখন একটা ছেলে অদিতির কাছে গিয়ে বলছে, কি বেবি, কেমন লাগছে তোমার? তখন দেখা যাবে অদিতি বলছে, দাদা প্লিজ আমাকে বাড়ি যেতে দিন, আমাকে বাড়ি পৌঁছে দিন। তখন ছেলেটা বলছে, না, তোমাকে যদি বাড়ি পৌঁছে দিতাম তাহলে কি এখানে আনতাম? তখন অদিতি জুসের গ্লাসটা দেখিয়ে বলছে, এই জুসে তোমরা কি মিশিয়েছো? ওইদিকে দেখা যাবে বৃন্দা শুয়েছিল। তখন বাইরে প্রমিতার কথা শুনে ঘুম ভেঙে যায় বৃন্দার। তখন দরজার কাছে গিয়ে শুনতে পায় প্রমিতা অদিতির কথা বলছে, মেয়েটা যে কি করে না, মেয়েটা কোথায় গেছে আমাদের একটুও জানায়নি। এসব কথা শুনে তখন বৃন্দা বলছে, বাইরেও তো যাওয়া দরকার। তখন টেবিলে গিয়ে খাবার না পেয়ে বলছে, এগুলো কি খাওয়া যায় নাকি? আমি ভেবেছিলাম মাঝরাতে উঠে গিয়ে খাবার খাবো, কিন্তু বাইরে যে হট্টগোল শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আমি আর যেতে পারবো না। কিন্তু অদিতিকে নিয়ে কি হলো সেটাই তো বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু রাঙাকে ফোন করেছে। রাঙাকে ফোন করে বলছে, অদিতির নাম্বারটা ট্রেস করা গেছে, লস্কর বাগান লেন ওইখানে অদিতিকে দেখা গেছে লাস্ট বার। এই কথা শুনে তখন রাঙা বলছে, তাহলে তো এক্ষুনি আমাদের যেতে হবে। তখন সত্যজিৎ বাবু বলছে, হ্যাঁ আমার একটু দেরি হবে রাঙা, তুমি বরং মিস্টার বোসকে নিয়ে আগেই চলে যাও, বলা তো যায় না কোনো সমস্যা হয়ে গেলে। আমরা আসছি, ফোর্স নিয়ে আসছি। একথা বলে ফোনটা রেখে দেয়। তখন রাঙা একলব্যকে গিয়ে বলছে, তুই একটু দাঁড়া, আমাদের এক্ষুনি যেতে হবে। এই কথা বলে রাঙা চলে যায় উপরে, আর তখনই বৃন্দা নিচে চলে আসে। এসে বলছে, আমি ঘুমিয়েছিলাম, বাইরে এত হট্টগোল শুনে এখানে এলাম, কি হয়েছে? তখন প্রমিতা বলছে, তুমি এখানে এই অবস্থায় কেন এসেছো? তখনই তীর-ধনুক নিয়ে রাঙা চলে আসে, আর এসে একলব্যকে বলছে, চল উড়ান বাবু, আমাদের যেতে হবে, একদম দেরি করলে চলবে না। আর সত্যজিৎ বাবুরা একটু পরে আসবে, ওনাদের একটু দেরি হবে, ওদের ওখান থেকে এইখানটা অনেক দূর হয়ে যায়, আর আমাদের এখান থেকে লস্কর বাগান লেনটা খুবই কাছে, সে কারণে আমরা আগে চলে যাব। এই কথা বলতে তখন একলব্য আর রাঙা বেরিয়ে পড়ে। আর ওইদিকে বৃন্দা মনে মনে বলছে, ওর তীর ধনুকটা পুড়িয়ে ফেলেও ওর তীর ধনুক নিয়ে এভাবে বেরিয়ে পড়াটা আটকাতে পারলাম না। কিন্তু অদিতির ব্যাপারটা কি হলো? অদিতি কোথায়?
ওইদিকে দেখা যাবে ছেলে দুটো মোবাইল নিয়ে ভিডিও করছে অদিতির। তখন একটা ছেলে অদিতির কাছে গিয়ে অসভ্যতাম করছে, আর তখন বারবার করে অদিতি বলছে, ছাড়ুন বলছি, আমাকে ছেড়ে দিন। প্লিজ আপনাদের কাছে হাত জোড় করে বলছি, আমার কোনো ক্ষতি করবেন না আপনারা, আমাকে যেতে দিন বাসায়। আমার বাড়িতে সকলে চিন্তা করছে, আমি তো এখানে আসতে চাইনি বলুন। আপনারা আমাকে কি মিশিয়ে খাইয়েছেন যার কারণে আমি ব্যালেন্স রাখতে পারছি না। আর এসব কথা বলতে তখন ছেলে দুটো অসভ্যতম করছে আর আরেকজন ভিডিও করছে সেইগুলো। তখন দেখা যাবে অদিতি এসব কিছু সহ্য করতে না পেরে ছেলে দুটোকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওইদিকে দেখা যাবে রাস্তা দিয়ে রাঙা আর একলব্য ছুটছে। তারপর দেখা যাবে অদিতিকে দুটো ছেলে ধরে বলছে ওকে এক্ষুনি ঘরে নিয়ে গিয়ে যেতে হবে। তখন বারবার করে অদিতি ছোটার জন্য চেষ্টা করছে আর বারবার করে বলছে আমাকে ছেড়ে দিন বলছি। তখন একলব্য আর রাঙা ওই বাড়িটার সামনে চলে আসে আর ফোন দেখে বুঝতে পারে এটাই সেই বাড়ি। লোকেশনটা ট্রেস করতে পেরেছে। ওইদিকে দেখা যাবে ছেলে দুটো বলছে আসলে চল আমরা না একটু গান ছেড়ে মজ মস্তি করি। তখন এই গান ছেড়ে অদিতিকে নিয়ে নাচানাচি করতে থাকে সেই ছেলে দুটো। আর বাইরে দরজার কাছে এসেই রাঙা আর একলব্য শুনতে পায় বাইরে গান চলছে। তখন একলব্য বলছে ওরা দরজাটা খুলতে পারবে না, দরজাটা এক্ষুনি ভাঙতে হবে। এই কথা বলে রাঙা আর একলব্য দরজাটা ভেঙে দেয় আর ভিতরে ঢুকেই দেখতে পায় অদিতির সাথে অসভ্যতাম করছে সেই ছেলে দুটো। আর তখন রাঙা নিজের তীর ধনুক দিয়ে ছেলেদের দিকে তাক করে বলছে তোরা আমার দিদিভাইয়ের সাথে অসভ্যতাম করছিস। তখনই অদিতি মাথা ঘুরে পড়ে যাবে, তখনই একলব্য গিয়ে ধরে নেয় অদিতিকে। তখন ছেলে দুটো ভীষণ ভয় পেয়ে যায়। তখন রাঙাকে বলছে আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু করিনি। ওইদিকে দেখা যাবে একলব্য ধরে নেয় অদিতিকে। তখন অদিতি ভয় পেতে থাকে আর বারবার করে বলছে আমাকে ছেড়ে দিন। তখন একলব্য অনেক জোরে বলছে অদিতি আমি তোর ছোটদা ভাই। একথা বলতে তখন অদিতি বলছে ছোটদা ভাই দেখ না, আমার কোনো দোষ নেই, ওরা আমার সাথে অসভ্যতম করছে। ওইদিকে রাঙা এসব কিছু দেখে ছেলে দুটোর পায়ে তীর মারে। তখন তীর খেয়ে ছেলে দুটো নিচে পড়ে যায় আর বারবার করে ছেলে দুটো বলছে আমরা কিছু করিনি, আমরা কিছু জানি না, প্লিজ আমাদের মারবেন না এভাবে, আমাদের যেতে দিন। তখন রাঙা বলছে না, তোদেরকে তো শাস্তি পেতেই হবে। তোরা একটা ভালো মেয়েকে এখানে এনে আটকে রেখেছিস, বল ওকে কি করেছিস, ওকে কি খাইয়েছিস বল। তারপর দেখা যাবে অদিতি কেঁদে কেঁদে বলছে আমি কিছু জানি না, ওরা আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। তখন একলব্য বলছে অদিতি তোর কোনো চিন্তা নেই, আমরা এসে গেছি তো। তখনই দেখতে পাবে অদিতি পড়ে যায় সেখানে। আর তখন এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় দুজনেই আর অনেক ঘাবড়েও যায়। আর ঠিক তখনই সত্যজিৎ বাবু নিজের ফোর্স নিয়ে চলে আসে। তখন রাঙা সত্যজিৎ বাবুকে বলছে সত্যজিৎ স্যার নিয়ে যায় এদেরকে, এরা ভালো মানুষ না, এরা দিদি ভাইকে এনে অসভ্যতাম করছে। তখন সত্যজিৎ স্যার ছেলে দুটোকে বলছে কারা তোমরা বলো। তখন ছেলে দুটো বলছে আমরা অদিতির সাথে কাজ করি, বিশ্বাস করুন আমরা কিচ্ছু করিনি। এই কথা শুনে তখন রাঙা ভীষণ রেগে যায়। রেগে গিয়ে সে ছেলে দুটোকে মারতে থাকে। তখন সত্যজিৎ বাবু বলছে তোরা একই সাথে কাজ করিস আর ওকে একা পেয়ে এভাবে অসভ্যতম করছিস। এই কথা বলতে ফোর্স গুলো সে ছেলে দুটোকে ধরে আনে সত্যজিৎ বাবুর সামনে। তখন সত্যজিৎ বাবু সেই ছেলে দুটোকে অনেক মারতে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙা অদিতির কাছে গিয়ে বারবার করে অদিতিকে ডাকছে আর এইদিকে সত্যজিৎ বাবু ফোর্সদের বলছে ওদেরকে নিয়ে যাও, ওদেরকে নিয়ে এমন গণধোলাই দেবে যাতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে অসভ্যতাম না করতে পারে। এই কথা বলতে ফোর্সরা সে ছেলে দুটোকে নিয়ে চলে যায়। তখন সত্যজিৎ বাবু বলছে অদিতির এখন কি খবর। তখন রাঙা বলছে ওকে তো এখনই বাড়িতে নিয়ে যাওয়া চলবে না, কারণ ও যে কাজটা করে সেই কাজটা বাড়ির কেউ চায় না ও করুক, তাই ও অনেক লড়াই করে এই কাজটা করছে। আর এখন যদি এসব কিছু জানতে পারে তাহলে ওকে এই কাজটা করতে দেবে না। তাই আমি ভাবছি কি ও সুস্থ হলে ওকে বাড়ি নিয়ে যাব। তখন একলব্য বলছে কিন্তু ওকে এখন কোথায় নিয়ে যাব, বাড়ির সবাই তো ওর জন্য চিন্তা করছে। তখন সত্যজিৎ বাবু বলছে দেখুন মিস্টার বোস, আপনাদের যদি কোনো প্রবলেম না হয় তাহলে কিন্তু আপনারা আমাদের বাড়িতে ওকে নিয়ে যেতে পারেন। আসলে আমার কোনো অসুবিধে নেই, ওকে আমাদের বাড়িতে নিয়ে চলুন, সুস্থ হয়ে গেলে বাড়ি নিয়ে যাবেন। আর তারপর দেখা যাবে অদিতিকে সত্যজিৎ বাবুর বাড়িতে নিয়ে আসে। তখন সোফাতে বসিয়ে দেয় অদিতিকে। একলব্য বলছে ওকে এখন ডক্টর দেখাতে হবে, আমিও ডক্টরকে ফোন করছি।
ডক্টর এসে মেডিসিন দিলে ওর নেশাটা কেটে যাবে। এই কথা বলতেই তখন সত্যজিৎ বাবু বলছে, হ্যাঁ তাড়াতাড়ি বরং ফোন করুন। এই কথা বলতে তখন একলব্য ফোন করে ডাক্তারের কাছে। এদিকে রাঙা এক গ্লাস জল এনে অদিতির চোখে মুখে ছিটিয়ে দিচ্ছে, আর তখনই রাঙার ফোনটা বেজে ওঠে। তখন ফোনটা হাতে নিয়ে অনেক ঘাবড়ে যায় রাঙা। তখন একলব্যকে বলছে, উড়ান বাবু দেখ মা ফোন করেছে। তখন একলব্য বলছে, দাও আমার কাছে, আমি কথা বলছি। একলব্য ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রমিতা বলছে, কিরে তোদের কি খবর বলতো, তোরা ফোন কেন ধরছিস না? বাড়িতে আমরা সবাই টেনশন করছি, তোরা একটাবার আমাদের খবরটাও জানালি না। অদিতি ঠিক আছে তো? অদিতিকে পেয়েছিস? এসব কথাই শুনছে একলব্য। তখন বারবার করে প্রমিতার এসব কথা শুনে তখন একলব্য বলছে, হ্যাঁ মা, একদম ঠিক আছে অদিতি, অদিতিকে আমরা পেয়েছি। তখন প্রমিতা বলছে, তোরা আমাদের থেকে কিছু লুকোচ্ছিস না তো? আমাকে সত্যিটা বল আক্কু। তখন একলব্য বলছে, না মা, কিচ্ছু লুকোচ্ছি না। তখন প্রমিতা বলছে, দেখ তো, যদি এই মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোর বাবাকে আমি কি করে সামলাবো? আর কৃষ্ণাকে কি জবাব দেবো বলতো? আচ্ছা সত্যি করে বলতো আক্কু, অদিতি ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? তখন একলব্য বলছে, না মা, তুমি একদম চিন্তা করো না, আমরা অদিতিকে পেয়ে গেছি, ওর কিচ্ছু হয়নি, ও আমাদের সাথেই আছে। তখন প্রমিতা বলছে, তোরা ফিরবি কখন? তোদের কি খুব লেট হবে? তোরা কোথায় আছিস বলতো আক্কু? তখন একলব্য বলছে, মা আমরা আসছি তো, বললাম না? তোমরা একটু আমাদের সময় দাও, তোমরা একটু অপেক্ষা করো, আমরা চলে আসবো। কথা বলতে তখন প্রমিতা বলছে, ঠিক আছে তাহলে সাবধানে আয়, আর আমরা আমরা একসাথে একটু বসবো অদিতির বিষয়টা নিয়ে। কথা বলতে ফোনটা রেখে দেয় একলব্য। তখন রাঙা একলব্যকে বলছে, উড়ান বাবু মা কি বললো রে? তখন একলব্য বলছে, কি আর বলবে, বাড়িতে সবাই চিন্তা করছে অদিতির জন্য। তখন রাঙা বলছে, হ্যাঁ এখন তো দিদিভাইকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে। তখন একলব্য বলছে, হ্যাঁ আমি ডক্টরকে ফোন করেছি, ডক্টর চলে আসবে যে কোনো মুহূর্তেই। ওইদিকে দেখা যাবে আহিরি অদিতির বিষয়টা জেনে তখন মনে মনে বলছে, কিছুই তো বুঝতে পারছি না, অদিতির কি হয়েছে? অদিতিকে নিয়ে বাড়ির সবাই এত মাতামাতি কেন করছে? তবে শুনে যতটুকু বুঝলাম যে অদিতি মিসিং, অদিতিকে পাওয়া যাচ্ছে না। তাহলে অদিতি কোথায় গেল? ওইদিকে দেখা যাবে অদিতি অজ্ঞান অবস্থায় পড়ে আছে সত্যজিৎ বাবুদের সোফাতে। আর এদিকে অনেক চিন্তিত হয়ে আছে রাঙা। একলব্য চিন্তিত হয়ে বসে আছে সেখানে। তখন রাঙা মনে মনে বলছে, চর্দি ভাইকে যদি বাড়ি থেকে কাজটা করতে না দেওয়া হয় তখন কি হবে? এটা তো চর্দি ভাইয়ের স্বপ্ন। তাহলে কি চর্দি ভাই তার স্বপ্নটা পূরণ করতে পারবে না? বাড়ির সবাই কি করবে কে জানে। যদি এমনটাই হয় তাহলে তো চর্দি ভাই খুবই কষ্ট পাবে। তখন আমি চর্দি ভাইকে কি জবাব দেব?